একটি 14 বছর বয়সী মেয়ের সাথে সেই খারাপ কাজটি করা হয়, যার কারণে সে প্রেগনেন্ট হয়ে যায়। একবার চিন্তা করুন তো, একটা বাচ্চা মেয়ের পেটে আরেকটা বাচ্চা। মানুষ কতটা অমানুষ এবং নির্লজ্জ হতে পারে, এটা এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এটাও বুঝতে পারবেন যে টাকার কাছে মানবিকতা কিভাবে বিক্রি হয়ে যায়। মেয়েটি কি তার সাথে ঘটে যাওয়া অবিচারের বিচার পাবে, আর পেলেও বা সেটা কিভাবে? জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি না টেনেই দেখতে হবে। বলছিলাম আনুশকা সেন অভিনীত অ্যাম আই নেক্সট সিনেমাটির কথা। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। আর কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা মেয়েকে দেখা যায়, ওর নাম হানি। হানির বয়স ছিল মাত্র 14 বছর। সকালবেলা হানি যখন ঘুম থেকে ওঠে তখন আর কি যেন একটা মনে পড়ে যায়, আর অনেক চিন্তায় পড়ে যায় সে। এরপর যখন সে বাথরুমে যায় তখনও চিন্তায় মগ্ন ছিল। সে বাথরুম থেকে বেরিয়ে স্কুলের জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনও সে কিছু একটা নিয়ে ভাবছিল আর খুবই টেনশনে ছিল। তার পরপরই দেখানো হয় হানির বাবা মাকে। এরা মূলত মধ্যবিত্ত পরিবার। হানির বাবা ছোট্ট একটা চাকরি করে, আর তা দিয়ে ওদের সংসারটা কোনো মতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হানি রেডি হয়ে যায় স্কুলের জন্য। তার পরপরই ওর বাবা ওকে এনে স্কুলে নামিয়ে দিয়ে যায়। বাবা মেয়ের একদম বন্ধুর মতো সম্পর্ক ছিল। কাহিনীটা শিফট হয়, দেখা যায় হানি ক্লাসের মধ্যে বসে আসছে। একজন টিচার সামনে লেকচার দিচ্ছিল, কিন্তু বরাবরের মতো হানির মনোযোগ পড়াশোনায় ছিল না। সে এখনো কিছু একটা নিয়ে চিন্তা করছিল। একটু পরেই দেখা যায় হানির মাথা ঘুরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে এই খবরটা পেয়ে হানির বাবা স্কুলে চলে আসে, কারণ এই খবরটা ওর বাবাকে স্কুল কর্তৃপক্ষ দিয়েছিল। হানির বাবা গিয়ে হেড টিচারের সঙ্গে কথা বলে। তখন উনি জানান হানি আসলে অনেক দুর্বল, মনে হচ্ছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, হানির দিকে একটু লক্ষ্য রাখবেন। এগুলো শুনে হানির বাবা তো একটু টেনশনে পড়ে যায়। হানিকে তারপর একটা ডক্টরের কাছে নিয়ে আসে। এরপর ডক্টর হানির পরীক্ষা করে জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই কথাটা জানানো হয় হানির পরিবারকে। হানির মা বাবা কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না যে ওদের 14 বছরের ছোট্ট মেয়েটি এখন প্রেগনেন্ট। তারা এই কথাটা শুনে একদম হতবাক হয়ে যায়, আর হানির বাবা তো ভেঙেই পড়েছিল। কিন্তু এই ব্যাপারটা এখন পর্যন্ত হানিকে জানানো হয় না। এরপর তারা সবাই মিলে চলে আসে বাড়িতে। হানির বাবা মা দুজনেই অনেক টেনশনে ছিল। একটু পরে হানির বাবা চলে আসে হানির কাছে। হানি তখন পড়াশোনা করছিল। এরপর হানি তার বাবাকে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছিল আর আমার কি হয়েছিল বাবা? তবে হানির বাবা তেমন কোনো কথাই বলে না। সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে সে যখন ফোন বের করছিল তখন ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। সে এতটাই টেনশনে ছিল যে ওর শরীরে একটু শক্তিও ছিল না, যার ফলে ওর হাত থেকে ফোনটা পড়ে যায় এবং নষ্ট হয়। এই শব্দটা শুনে সেখানে সাথে সাথে চলে আসে হানির মা। আর কেন জানি সে আচমকায় গিয়ে হানির গায়ে হাত তোলে। কিন্তু তার বাবা হানিকে অনেক ভালোবাসতো, আর এই জন্যই সে তার স্ত্রীকে থামায়। হানির মা তখনও হানিকে অপবাদ দিয়ে বলছিল, তুই কার সাথে শুয়েছিস, কার বাচ্চাকে তুই আমাদের ঘরে এনেছিস? মায়ের মুখে এসব শুনেও হানি কিছুই বুঝতে পারছিল না, আর একদম চুপচাপ থাকে। তবে হানির বাবা হানিকে বিশ্বাস করত, এই জন্য সে হানির কাছে আসে আর হানিকে জিজ্ঞেস করে, এটা কি তোমার ইচ্ছেতেই হয়েছে না কেউ জোর করে তোমার সাথে এই খারাপ কাজটি করেছে? এটা শুনেও কেন যেন হানি চুপ করে থাকে। তবে ওর চোখে দেখা যায় ভয়। তারপর অনেক কান্না করতে করতে এক দৌড় দিয়ে হানি চলে যায় বাথরুমে এবং দরজাটা লাগিয়ে দেয়। হানির বাবা কিছুই বুঝতে পারে না যে এখানে ঘটলটা কি। তারপর পিছে পিছে এসে দরজা ধাক্কাতে থাকে এবং বারবার ওকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই দরজাটা খুলছিল না হানি। বাথরুমে বসে সে অঝরে কান্না করেই যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওর মাও চলে আসে। সেও অনেক ভয় পেয়ে গিয়েছিল। হানির মাও হানির জন্য অনেক কান্না করছিল, আর বারবার ওকে শুধু দরজাটা একবার খুলে দিতে বলছিল, কিন্তু তবুও হানি দরজাটা খোলে না। হানির বাবা তখন দরজাটা ভেঙে হানির কাছে গিয়ে দেখতে পায় সে অজ্ঞান হয়ে গেছে। তারপর ওকে সেখান থেকে ঘরে নিয়ে আসা হয়। পরের দিন সকালবেলাতে ওরা তিনজনে চলে আসে একজন মহিলার কাছে, যে কিনা আসলে অবৈধভাবে অ্যাবর্শন করাতো। কিন্তু যখন ওই মহিলাটা জানতে পারে যে হানির বয়স মাত্র 14 বছর, তখন সে কোনোভাবে আর ওই বাচ্চাটা ফেলতে চায় না। তারপর এরা যখন অনেক জোরাজোরি করে তখন ওনাদের থেকে 10,000 টাকা চায়। কিন্তু ওই সময়টা হানিদের এমনই অবস্থা ছিল যে 10,000 টাকা ওদের কাছে ছিল না। এই জন্য ওরা ওখান থেকে বাড়িতে চলে আসে। তারপর সেখান থেকে হানির বাবা সোজা চলে আসে ডক্টরের কাছে। ডক্টর তখন হানির বাবাকে সবকিছু বুঝিয়ে বলে, হানি এখনো নাবালিকা, তাই কোনো ডক্টরই তার অ্যাবর্শনটা করাবে না। কিন্তু যদি অবৈধভাবে অ্যাবর্শনটা করানো হয় তবে তার মৃত্যুরও ঝুঁকিও থাকতে পারে, কারণ তার বয়স আসলে অনেক কম। ডক্টর তখন হানির বাবাকে একটা মেয়ের সঙ্গে দেখা করার জন্য সাজেস্ট করে। ওনার নাম ছিল লায়লা। সে একজন আসলে উকিল। সে মূলত মেয়েদের অধিকারের জন্য লড়াই করত, মেয়েদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর এই কাজগুলো সে করে একদমই বিনামূল্যে।
আসলে হানির অ্যাবর্শনটা করাতে গেলে কোর্ট থেকে একটা পারমিশন দরকার। এরপরেই তারা বৈধভাবে হানির বাচ্চাটিকে ফেলে দিতে পারবে। এই জন্য হানির বাবাকে এই ডক্টর লাইলার সঙ্গে কথা বলতে বলে, যেন তারা একটা সমাধান খুঁজে বের করতে পারে। হানির সাথে যে ব্যাপারটা ঘটেছিল এই কথাটা ডাক্তারই বলে লাইলাকে। সেদিন সন্ধ্যাবেলাতেই লাইলা চলে আসে হানিদের বাড়িতে, আর তাদের সাহায্য করতে চায়। এটা করতে হলে ওদের কোর্টে একটা প্রথমে দাখিল পেশ করতে হবে। এগুলো নিয়ে হানির বাবা এবং লাইলা কথা বলছিল। তখনই সেখানে চলে আসে হানির মা। এসেই সে হানির বাবাকে ডেকে নিয়ে যায় পাশে, আর এই কেসটা করতে বারণ করে, কারণ সে খুব ভালো করেই জানে একটা মানুষের সুবিচার পাওয়ার বদলে তাকে কিভাবে নিয়ে মানুষ হাসাহাসি করে। আরও খুব ভালো করেই জানতো যে কোর্টেও তারা সুবিচার পাবে না। এই ব্যাপারটা নিয়ে সে আসলে ভয় পাচ্ছিল। হানির সাথে ঘটে যাওয়া ব্যাপারটা যদি সবাই জেনে যায়, তবে সমাজ, ওদের আত্মীয় স্বজন সবাই ওদেরকে খারাপ চোখে দেখবে। ওরা একদমই সমাজে ভালোভাবে চলতে পারবে না। কিন্তু হানির বাবা ওনার কথা শুনতে নারাজ। ওই লোকটার যেন বিচার হয় এটা ইনশিওর করেই সে দম নিবে। যে লোকটা তার মেয়ের সাথে এরকম পশুর মতো আচরণ করেছে তাকে তারা ওরা কিভাবে ছেড়ে দেয়। এই জন্য ওকে প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য হানিকে নিয়ে চলে আসা হয় থানায়। থানায় আসার পরপরই পুলিশ তাকে ওই দিন ঘটে যাওয়া ঘটনাটা বলতে বলে। হানি তখন সেদিনের ঘটনাটা বলতে থাকে। এখানে হানি শুধু এতটুকুই বলে, আমুল নামের একটা ছেলে ওর সাথে এই খারাপ কাজটা করেছে। এই ছেলেটা ছিল আসলে ওদের প্রতিবেশী। এখানে একটা বাড়িতে সে ভাড়া থাকতো, আর সে কিছু বাচ্চাকে টিউশন পড়াতো, যেখানে ওদের সাথে হানিও পড়তো। এটা বলে হানি সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটাতে হানির বাবা খুব অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলাতেই পুরো কেসটা সাজিয়ে লায়লা চলে আসে কোর্টে, আর জজের সামনে সেটা উপস্থাপন করে। সে বলে আমুল নামের একটা ছেলে হানির সাথে জোর করে এই কাজটা করেছে। মেয়েটির বয়স মাত্র 14 বছর। এখন সে প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু কোনো ডক্টরই তার অ্যাবর্শনটা করাতে চাচ্ছে না। কোর্ট থেকে একটা পারমিশন লাগবে, তারপরেই তার বাচ্চা ফেলে দেওয়ার কার্যক্রমটা শুরু করবে ডাক্তাররা। তখন জাজ বলে এই ব্যাপারটা আদালত আগে তদন্ত করবে, তারপরে এটার উপরে নির্দেশ দিবে। এদিকে পুলিশ বের হয়ে পড়ে আমুলকে খোঁজার উদ্দেশ্যে। পুলিশ চলে আসে আমুলের গ্রামে। আমুলের সম্পর্কে সে খোঁজখবরও নিতে থাকে। তখন পুলিশরা জানতে পারে আমুল এখন একটা ধর্মশালায় থাকে। পুলিশ তখন চলে আসে ধর্মশালায়, কিন্তু সেখানে এসে দেখতে পায় ওখানে আর আমুল নেই। আমুল পুলিশ আসার আগে খোঁজখবর পেয়ে সেখান থেকে পালিয়েছে। পরের দিন লায়লা চলে আসে আবারও জজের কাছে। জজের কাছ থেকে সে আবারও পারমিশন চায়। জজ তখন হানিকে কোর্টে আসার কথা বলে, আর তার থেকে একটা স্টেটমেন্ট চায়। সেদিন সন্ধ্যাবেলাতে হানির বাবা এবং লায়লা চলে আসে হানির কাছে। বাবা বলে, যখন তুই অনেক ছোট ছিলি তখন তুই হেঁটে হেঁটে স্কুলে যেতি। কিছু খারাপ ছেলে তোকে পিছু করত। আমি তখন তোকে রাস্তা বদলাতে বলেছিলাম, কিন্তু আমি তখন ভুল ছিলাম। সবসময় রাস্তাটা বদলানো সঠিক সিদ্ধান্ত নয়। আমি তোকে বাঁচতে শিখিয়েছি, কিন্তু কখনো তোকে লড়তে শেখাইনি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। হানি তখন অনেক কান্না করতে থাকে, আর হানির বাবা তাকে সাহস দিতে থাকে। এটা কান্না করার সময় নয় মা। যে তোর সাথে অন্যায় করেছে তাকে আমরা কখনোই ছেড়ে দেব না। আর যদি আজকে ওকে আমরা ছেড়ে দিই, তাহলে হয়তো বা অন্য কোনো হানির সাথে সে ওই খারাপ কাজটা আবারও করবে। তখন লায়লা বলে ওঠে, কোর্ট সেদিনে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানতে চেয়েছে। সাথে সাথে কাহিনীটা চলে আসে ফ্ল্যাশব্যাকে। মানে সেদিন ওর সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলছিল হানি। সে ছিল খুবই হাসি খুশি একটা মেয়ে, আর হানি দেখতেও ছিল অনেক সুন্দর। এই জন্য তার মাও তাকে এক নজরে দেখতে থাকে। স্কুলে যাওয়ার সময় হানি তার মায়ের থেকে 200 টাকা চায়, কিন্তু তার মা কোনোভাবেই তাকে দিতে রাজি হয় না। মানে হানির মা হানির সাথে একটু মজা করে। তখন হানি তার মাকে ইমপ্রেস করে এবং ওনার থেকে 200 টাকাও হাতিয়ে নেয়। এভাবে তাদের সময় খুব ভালোই কাটছিল। হানির পুরো পরিবার তাকে খুবই ভালোবাসত। এরপর বিকেল হয়। হানি তখন বাইরে খেলা করছিল, আর এই ছেলেটা হলো হানির ক্লাসমেট। হানি তখন ছেলেটার কাছে আসে, আর ওকে বলে, আমার না খুব টেনশন হচ্ছে। তখন ছেলেটা বলে, কেন, কি হয়েছে? হানি বলে, ম্যাথ নিয়ে একটু সমস্যায় আছি। ছেলেটা তখন বলে, আমার কাছে একটা সমাধান আছে। আমুল দাদা খুব ভালো পড়ায়, আমি তার সাথে কথা বলে দেখব, তুই তার কাছে টিউশন পড়তে পারিস। এটাতে হানিও রাজি হয়ে যায়। এরপর তারা আবারও খেলায় মনোনিবেশ করে। ঠিক ওই সময় দেখা যায় সেখানে চলে আসে আমুল, আর সে অবাক দৃষ্টিতে শুধু হানির দিকেই চেয়েছিল। এটার মানে হচ্ছে হানিকে সে আগে থেকেই পছন্দ করত। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলে হানি চলে আসে বাড়িতে। তারপর ও যে টিউশন পড়তে চায় আমুল দাদার কাছে, এই ব্যাপারটা তার পরিবারকে জানায়। তার পরিবারও রাজি হয়ে যায়। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় হানি। পরদিন বিকেলবেলা থেকে হানি চলে আসে টিউশনে। একদিন সবাই পড়ছিল, এমন সময় আমুল তখন হানিকে বলে, তোমার তো ম্যাথে সমস্যা আসছে, টিউশন শেষে তুমি অপেক্ষা করো, তোমাকে এক্সট্রা ক্লাস করাবো। একটু পরে সবাইকে ছুটি দিয়ে দেয়। ছুটির পরে সেখান থেকে সবাই চলে যায়, শুধুমাত্র হানিই থেকে যায়।
এমনকি যে হানির কাছের বন্ধু ছিল তাকেও চলে যেতে বলে আমুল। এরপর আমুল তার কাপড় চোপড় বদলে নেয়। এরপর হানিকে তার কাছে ডাকে। হানি তখন ওর কাছে আসে। এরপর ওর সাথে কথা বলতে থাকে আর হানিকে খারাপভাবে স্পর্শও করতে থাকে। কিন্তু তখন পর্যন্ত হানি সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছিল। আমুল পড়াশোনা না করেই শুধু হানির সাথে গল্পই করে যাচ্ছিল আর ওকে আগামীকালকে 3টায় একা দেখা করতে বলে। হানিও রাজি হয়ে যায়। এরপর হানি বাড়িতে ফিরে আসে। পরের দিন ঠিক সময় মতোই হানি রেডি হয়ে যায় আর সে একাই চলে আসে আমলের কাছে। ওকে দেখে যেন আমুনাল নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওকে আজে বাজে টাচ করতে শুরু করে। কিছুক্ষণ এভাবে করার পর ওকে জোর করে ধরে নিয়ে যায় ঘরে এবং ওই খারাপ কাজটা করে ফেলে। কাহিনীটি প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্পটা শুনে হানির বাবা তো একদম স্তব্ধ হয়ে যায় আর হানির মা ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। পরদিন সকালবেলাতে লায়লা চলে আসে কোর্টে আর জজকে এটার একটা ভিডিও দেখায় যেখানে হানি তার ঘটনাটা ডিটেলে বলছিল। লায়লা তখন জজকে বলে, স্যার প্লিজ এই কেসের সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি দিবেন। জজ তখন বলে, আদালত আগে সবকিছু তদন্ত করবে, তারপর এটা যদি সত্যতা পায় তাহলেই আদালত পারমিশনটা দেবে। তবে লায়লা এতে রাজি হয় না আর বলে, এটা তো একটা সিরিয়াস কেস, এটার দ্রুত তদন্ত করা দরকার। তখন জজ বলে, সবকিছুর একটা নিয়ম আছে আর তুমি তো এটা খুব ভালো করেই জানো। লায়লা তখন কিছুই বলতে পারে না আর চুপচাপ থাকে। পরের দিন হানি যখন কোর্টে উপস্থিত হয় তখন মিডিয়া এসে তাকে ভিডিও করতে থাকে। এমনকি এটা টিভিতেও টেলিকাস্ট করা হয়। মানে হানির এই ব্যাপারটা নিয়ে ইচ্ছে মতো নিউজ করা হচ্ছে আর সেটাও তাদের নিজেদের স্বার্থের জন্য। একজন রিপোর্টার হানিকে বাজে একটা প্রশ্নও করে বসছে। আমাদের সামনে রয়েছে হানি, তাকে কেউ একজন জোর করে ওর সাথে খারাপ কাজ করেছে আর এখন সে প্রেগনেন্ট আর বাচ্চার বাবা হলো গায়েব, কিন্তু তুমি যে আমুলের ওপর দোষ দিচ্ছ এটা কি সত্য? এটা শুনে তাড়াহুড়ো করে সেখানে চলে আসে লায়লা এবং সাংবাদিককে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি ধরনের প্রশ্ন করছো তুমি? ওই সাংবাদিকটার নাম ছিল সান্ধু। সে বলে, এটাই হলো আমাদের চাকরি। লায়লা বলে, এটাই তোমার চাকরি? তুমি তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে বাচ্চা মেয়েটা অনেক ভয় পেয়ে আছে, আর এখন যদি তুমি তার জায়গায় থাকতে তখন তুমি কি করতে? আর তুমি কি এ ধরনের প্রশ্ন সহ্য করতে পারতে? এটা বলেই সেখান থেকে চলে যায় ওরা। আর এই ব্যাপারটাতে সান্ধু অনেকটাই লজ্জা পেয়ে যায়। এদিকে আমরা পুলিশকে দেখতে পাই, তারা এখন পর্যন্ত আমুলের খোঁজ করছে। এরকম কয়েকদিন কেটে যাওয়ার পর একটা সময় আমুলকে খুঁজে পায় এবং ওকে ধরেও ফেলে। এরপর ওকে নিয়ে আসা হয় কোর্ট রুমে। কোর্টের সিদ্ধান্ত দেওয়া হয় আমুলকে 14 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে। কিন্তু জজ এখনো পারমিশন দেয় না হানির পেটে থাকা বাচ্চাটা নষ্ট করার জন্য, কারণ সে মনে করে এটা একটা জটিল কেস। এই কথাটা শুনে পুরো পরিবারই ভেঙে পড়ে আর সবাই অনেক টেনশনও করতে থাকে। এরপর তারা কোর্টের বাইরে চলে আসে। ওদের সাথে এই ব্যাপারটা ঘটে যাওয়াতে হানির মা অনেক রেগেছিল, কারণ সে আগে থেকেই জানতো কোর্ট তাদের সাহায্য করবে না আর তারা শুধু বারবারই হাসির পাত্র হবে। তার মেয়ের ব্যাপারটা সবাই জেনে যাবে। তখনই সেখানে চলে আসে লায়লা। হানির মা হাত জোর করে বলে, অনেক করেছেন আপনি, আর করার দরকার নেই, আপনি আমাদের জন্য যথেষ্ট করেছেন। এটা বলে হানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন হানির বাবা ওনাকে বলে, এখন আপনি কি করবেন? লায়লা বলে, এখন আপনি বাড়ি যান, হানির ব্যাপারটা নিয়ে কোর্টে আমি আপিল করব আর খুব তাড়াতাড়ি হানি যেন তার বাচ্চাটা ফেলে দিতে পারে এটার ব্যবস্থা করব। এরপর কাহিনীটা শিফট করে একটা লোককে দেখানো হয়। ওনার নাম ছিল গোপাল। আসলে ইনি ছিলেন আমুলের বাবা। এতক্ষণে সেও জেনে গিয়েছে তার ছেলের করা কাণ্ডর ব্যাপারে। সে তখন চলে আসে দেশের সবচেয়ে ভালো একজন উকিলের কাছে। ওনার নাম ছিল যশোদা। ওনাকে অনেকগুলো টাকা অফার করে আর বিনিময় শুধু তার ছেলেকে জেলের বাহিরে দেখতে চায়। এরপর সেই উকিল আমুলের সাথে দেখা করার জন্য ওর কাছে আসে আর আমুলকে সবকিছু খুলে বলতে বলে। আমুল তখন ওনাকে মিথ্যা একটা গল্প শোনায়। হানি আসলে তার কাছে এসেছিল এবং তাকে আকর্ষিত করার চেষ্টা করেছিল, কিন্তু ওর কথাবার্তা শুনে যশোদার আর বুঝতে বাকি থাকে না যে ও মিথ্যে কথা বলছে। এর জন্য যশোদা গোপালের কাছে অনেকগুলো টাকা চায় আর গোপালও বাধ্য হয় টাকাটা দেওয়ার জন্য। পরের দিন শুনানি হাইকোর্টে হয়, যেখানে লায়লা হানির অ্যাবর্শনের পারমিশনের জন্য কোর্টের কাছে অনুরোধ করে, কারণ বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর এভাবে চলতে থাকলে সামনে বড় রকমের কোনো সমস্যা হয়ে যেতে পারে। কোর্ট তখন বড় একটা ডাক্তার ঠিক করতে বলে যে হানিকে পরীক্ষা করতে পারবে। কোর্ট থেকে আসলে এখন এটা দেখতে চাওয়া হয় যে হানির অ্যাবর্শনটা এখন সম্ভব কি সম্ভব নয়। এই কথাটা শুনে খানিকটা হলেও শান্তি পায় লায়লা। পরের দিন হানির পরীক্ষা ছিল। সে স্কুলের জন্য রেডি হয়ে বের হয় আর তার বাবাই প্রত্যেক দিনের মতো কে রেখে আসবে, কিন্তু হানির মায়েতে একদমই রাজি হয় না। হানির বাবাকে বকাবকি করতে থাকে, কিন্তু হানির বাবা মনে করে হানির কোনো দোষ নেই, তাহলে সে কেন থেমে থাকবে স্কুলে যাওয়া থেকে। এর জন্য হানির বাবা তাকে স্কুলে রেখে আসে এবং তার সাথে ঠিক আগের মতোই আচরণ করে, কারণ বাবা তো আসলে বাবাই। প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। যাই হয়ে যাক না কেন প্রত্যেকটা বাবাই তার মেয়েদের জন্য সবকিছু করতে পারে।
তার পরপরই হানি চলে আসে পরীক্ষার রুমে এবং খুব সুন্দরভাবে সে পরীক্ষাটা দেয়। পরীক্ষা শেষ হলেও হানির বাবা সেখানে চলে আসে ওর মেয়েকে নেওয়ার জন্য। তারপর ওকে নিয়েই চলে আসে বাড়িতে। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় আবার ওই শুনানিটা। এর মধ্যে হানির টেস্টও করা হয়েছিল, সেই রিপোর্টটা কোর্টেও চলে এসেছে। এই ডক্টরটা সবকিছু খুলে বলে হানির বাচ্চার বয়স 6 মাস পার হয়ে গেছে, আর এখন যদি হানির অ্যাবর্শনটা করানো হয় তবে এটা হানির জন্য বিপজ্জনক হতে পারে। সাথে হানির বয়স তো খুবই কম, অনেক বড় রকমেরও সমস্যা হতে পারে, এমনকি হানি মারাও যেতে পারে। ডাক্তারের মুখে এইসব কথাগুলো শুনে জজ অনেকটাই টেনশনে পড়ে যায়। তিনি কোনো কিছুই বুঝতে পারছিল না। হানির পরিবারও অনেক টেনশন করছিল। এই কথাগুলো শুনে হানি অনেক কান্না করছিল। তখন ওর বাবাই ওকে সান্ত্বনা দেয়। এরপর বিপক্ষ উকিল যশোদা বলে হানির বয়স মাত্র 14 বছর, ফিজিক্যাল সম্পর্ক করার জন্য যথেষ্ট বয়স হয়েছে। এদেশে একটা মেয়ের তো 12 বছর বয়সেই বিয়ে হয়, তাহলে ওর বয়স তো 14 বছর। সে এখন সবকিছু বোঝে, আর এটা কোনো জোর করে করা কাজ নয়, এটা দুজনের সম্মতিতেই হয়েছে। এই কথাগুলো শুনে খানিকটা অবাক হয়ে যায় লায়লা, আর তাদের কাছে হাত জোর করে এই মিথ্যে কথাগুলো না বলার জন্য। হানির অ্যাবর্শনটা যেন করার পারমিশন পায়, এই জন্য সে হাত জোর করছিল। আর আমলের ব্যাপারটা তারা পরেও দেখতে পারবে এটাও জানায়। তখন যশোদা লায়লাকে বলে আপনি আমলের কেসটা ছেড়ে দিন, আর এটা স্বীকার করে নিন যে আমল নির্দোষ। আসলে লায়লা ছিল যশোদার ছাত্রী। একটা সময় যশোদা লায়লাকে শিক্ষা দিয়েছিল, এই জন্য যশোদা কখনোই চায় না যে লায়লা তার কাছে হেরে যাক। এরপর যশোদা চলে আসে লায়লার কাছে। লায়লার সাথে সে একটা ডিল করতে চায়, সাথে হানিকেও বাঁচানোর কথা বলে। তবে লায়লা এতে কিছুতেই রাজি হয় না। তখন অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় যশোদা। সেদিন বিকেলবেলাতেই গোপাল চলে আসে হানির পরিবারের সাথে দেখা করার জন্য। এখানে এসে গোপাল অনেক কাকুতিমিনতি করে ওদেরকে এই কেসটা তুলে নেওয়ার কথা বলে, আর হানির বাবাকে মোটা অঙ্কের একটা টাকার অফারও করে। কিন্তু হানির বাবা এতে রাজি হয় না, আরও ওদের উপরে অনেক রাগান্বিত হয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর যখন ঘরের মধ্যে আসে তখন হানির মা ওর বাবাকে বোঝায় আমাদের উচিত টাকাটা নিয়ে নেওয়া এবং কেসটা বন্ধ করে দেওয়া, কারণ কোর্ট থেকে তো হানির মুক্তি হবে না, আর এভাবে লড়াই করে কোনো লাভ নেই। কেসটা তুমি তুলে নাও, যে টাকা পাবো সেই টাকা দিয়ে হানির অন্য জায়গা থেকে অ্যাবর্শনটা করিয়ে নেব। ঠিক তখনই সেখানে চলে আসে হানি এবং বলে বাবা এত দূর এসেছে, এখন কোনোভাবে আর পেছানো পসিবল না। আমি কিছুতেই এভাবে অ্যাবর্শনটা করাতে চাই না, আমি বিচার চাই। আমার সাথে যে ওই অন্যায়টা করেছে তার যেন বিচার হয়, এটা আমি দেখতে চাই। না হলে আরো অনেক মেয়ের সাথে এই ঘটনাটা ঘটবে। হানির মুখ থেকে এমন কথাগুলো শুনে হানির মাওয়ার উপরে অনেক রাগ করে, বলে তুমি কখনো বিচার পাবে না, শুধু শুধু সময় নষ্ট হবে আর একটা সুযোগও হাতছাড়া হয়ে যাবে, সাথে তোমার জীবনটাও নষ্ট হবে। এই বলে আরো অনেক রাগান্বিত হয়ে সে চলে যায় ঘরে। মায়ের মুখে এমন কথাগুলো শুনে হানি অনেকটা কান্নায় ভেঙে পড়ে। বাবা তখন ওকে সান্ত্বনা দেয়। এদিকে যশোদাকে দেখানো হয় তারও ছোট্ট একটা মেয়ে আসছে। ওর মেয়ে এসে ওর কাছে রিকোয়েস্ট করতে থাকে হানিকে যেন সে তার বিচার পাইয়ে দিতে সাহায্য করে। পরের দিন কোর্টে আবারও শুনানি শুরু হয়। যশোদা তখন জজকে বলে হানির বাবা একদমই অল্প টাকা রোজগার করে, এর জন্য সে তার মেয়েকে আমলের কাছে পাঠায় যেন সে একটা কেস সাজাতে পারে, আর সে আমলের বাবাকে টাকার জন্য জোর করতে পারে। এরপর যশোদা হানির বাবাকে প্রশ্ন করে আপনার মাসিক বেতন কত? হানির বাবা বলে 20,000 টাকা। যশোদা জিজ্ঞেস করে এইটুকু অল্প টাকা দিয়ে আপনার সংসার চলে? হানির বাবা বলে চলে যায়, তবে একটু সমস্যায় পড়তে হয়। যশোদা বলে ঠিক আছে, কিন্তু আপনার মেয়েকে ওখানে কেন টিউশনি দিলেন? তখন হানির বাবা বলে সে মূলত ভালো পড়ে এবং টাকাও কম নেয়, সেখানে তো অনেক বাচ্চা কাচ্চাই পড়তো, এর জন্য ওকে আমার ভালোই মনে হয়েছিল। যশোদা তখন জজকে বলে এটা একটু নোট করে রাখবেন জাজ সাহেব, আমুলকে পান্ডেতজির ভালো মনে হয়েছিল। এরপর যশোদা কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করতে থাকে যারা আমুলের গ্রামের লোকজন ছিল। তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা আমুল ছেলেটা কেমন? সবাই বলে সে অনেক ভালো একটা ছেলে। এরপর যশোদা সেই দিনের ভিডিওটা দেখায় যেদিন গোপাল গিয়ে পান্ডেতজিকে টাকা অফার করছিল, কিন্তু কিছুতেই পান্ডেতজি রাজি হয়নি সেই টাকা নেওয়ার জন্য। গোপাল তখন হাত জোর করেছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। আর এই ঘটনাটা যশোদা একটু উল্টোভাবে এক্সপ্লেন করে। পান্ডেতজি গোপালের কাছ থেকে অনেকগুলো টাকা চেয়েছিল, কিন্তু গোপালের অত টাকা দেওয়ার সামর্থ্য নেই। এজন্য গোপাল তাদেরকে অনুরোধ করে তাদেরকে অল্প কিছু টাকাও দিতে চায়, কিন্তু এতেও রাজি হয় না পান্ডেতজি। এই ভিডিওটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, আর এই কেসটা আবারও অনেকটাই জটিল হয়ে যায়। কেসটা আজকের মতো এখানেই সমাপ্ত হয়। ওরা এসে বাহিরে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যশোদাকে তার মেয়ে কল দেয় আর বলে এটা তুমি কি করলে মা? মেয়েটার জীবন তুমি কেন নষ্ট করছো? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, তোমাকে মা বলতেও আমার ঘৃণা হচ্ছে। ওর মেয়ের সাথে যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে হানি। যশোদাকে তার গাড়ির চাবিটা ফিরিয়ে দেয়।
যশোদা যখন হানির মুখের দিকে তাকায় তখন ওর একটু মায়া হয়, আর তখন সে হানির মধ্যে তার নিজের মেয়েকে দেখতে পায়। এরপর হানির থেকে যশোদা তার চাবিটা নেয়। চাবিটা দিয়েই হানি তার বাবা মার কাছে ফিরে যায়। তারপর গাড়ি করে ওরা চলে আসে বাড়িতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হানি অনেক কষ্ট পাচ্ছিল, কারণ অল্প বয়সে প্রেগনেন্ট হয়েছে সে, এই জন্য তার কষ্টটাও অনেক বেশি। সবসময় শুধু কান্না করতো হানি। হঠাৎ একদিন লায়লা ওই সাংবাদিককে নিয়ে চলে আসে হানির কাছে, কারণ এই সাংবাদিকটা হানির কষ্টগুলো ভিডিও করে এগুলো টেলিকাস্ট করতে চায়, যেন সেই ভিডিও দেখে হানিকে লোকজন সাপোর্ট করে, হানি যেন তার ন্যায্য বিচারটা পায়। সেই ভিডিওতে হানি বলে, যেটা আজকে আমার সাথে হয়েছে কালকে সেটা অন্য কারোর সাথে হতে পারে, তাই আমি অপরাধীর শাস্তি চাই, যেন প্রত্যেকটা মেয়ে ভয় ছাড়া বাইরে বেরোতে পারে। অল্প কিছু সময়ের মধ্যে এই ভিডিওটা পুরো দেশে ভাইরাল হয়ে যায়। এমনকি এই ভিডিওটা যশোদাও দেখে। এই ভিডিওটা দেখে সে অনেক কষ্ট পেয়ে যায়। পরদিন সকালবেলাতেই রাস্তায় নেমে পড়ে ছাত্রীরা। এরা সবাই হানির ন্যায্য বিচার চায়, অপরাধীর শাস্তি চায়। এদিকে দেখা যায় সাংবাদিকটিকে তার বস অনেক বকাবকি করছিল, কারণ তার বস তাকে মিনিস্টার ইন্টারভিউটা রেকর্ড করতে বলেছিল, কিন্তু সে হানির ভিডিও করে এনেছে আর সেটা টেলিকাস্ট করেছে। তখন সে বলে, এটা একটা বড় ফ্যাক্ট, শুধু সেলিব্রিটিদের নিউজ কভার করলেই হবে না, এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার, আর যদি আমার নিজের স্বাধীনতাই না থাকে তাহলে আমি কিসের সাংবাদিক। এটা বলেই সে রিজাইনিং লেটার দেয় এবং সে সেখান থেকে চলে যায়। তবে তার বস ওর কষ্টটা বুঝতে পারে, ওর ইমোশনালটা ফিল করতে পারে, এই জন্য ফোন দিয়ে ওকে আবার ফিরে আসতে বলে এবং তাকে পুরোপুরি স্বাধীনতা দিতে চায়। পরদিন ছিল আবার কোর্টের শুনানি। এখানে লায়লা উপস্থিত করে একজন মেয়েকে। এই মেয়েটি ছিল আসলে আমলের গ্রামেরই। এই মেয়েটার সাথেও আমলেই একই কাজই করেছিল। এই মেয়েটাও প্রেগনেন্ট হয়েছিল। তারপর ওকেও জোর করে অবৈধভাবে অ্যাবর্শন করানো হয়েছিল, যাতে এই ব্যাপারটা বাহিরের কেউ জানতেও না পারে। এরকম অপরাধ আমল অনেক করেছে, অনেক মেয়ের সাথে জোর করে সে ওই খারাপ কাজটা করেছে, কিন্তু প্রত্যেকবারই গোপালের মেয়েগুলোকে টাকা দিয়ে মানিয়ে নিয়ে এসে। এভাবে ও সত্যটা এতদিন পর্যন্ত বাহিরে বেরোয়নি। এরপর হানিকে ডাকা হয় কাঠগড়ায়। তখন সে তার নিজের সাথে ঘটে যাওয়া কষ্টের কথা বলে। আমার বয়সটা খুবই কম, তারপরেও আমার সাথে ঘটে গেছে ভয়ানক কিছু ঘটনা। আমার বাবা সবসময় বলতো, তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই তোমার নিজেকে নিতে হবে, কারণ এটা তোমার জীবন। আমি এখন প্রেগনেন্ট, আর এই জীবনটাও আমার, তাই সিদ্ধান্তটাও আমিই নেব। এখানে আপনার কাছ থেকে আমি কেন অনুমতি নেব? এই কথাটা শুনে সেখানে থাকা সবাই অনেক কষ্ট পায়, সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন গোপালের আর বুঝতে বাকি থাকে না যে সে কেসটা হেরে যাবে। এই জন্য সে যশোদার কাছে চলে যায় আর তার কাছ থেকে তার টাকাটা ফেরত চায়, আর সে যশোদাকেই দোষারোপ করতে থাকে। এই কাহিনীগুলো ঘটছিল শুনানির ব্রেক টাইমে। কিছুক্ষণের মধ্যেই কোর্ট আবার চালু হয়। তখন জজ 3 জন ডাক্তারকে ডাকে এবং ওদের সাথে পরামর্শ করে যে কিভাবে হানির অ্যাবর্শনটা করানো যায়, যেন ওর কোনো সমস্যাও না হয়। তখন ডক্টর একটা পদ্ধতি বের করে দেয়। তখন জজ তার সিদ্ধান্ত জানিয়ে দেয় যে হানির অ্যাবর্শনটা করানো হবে এবং খুব দ্রুতই, আর আমলকে জেলে ভরা হয় তার প্রাপ্য সাজা দেওয়ার জন্য। সবাই তখন অনেক খুশি হয়। কিছুদিন পরে হানির অ্যাবর্শনটা ঠিকঠাকভাবে করানো হয়। হানি এখন পুরোপুরি সুস্থ। এরপর হানি আর তার বাবাকে দেখানো হয়, যেখানে হানির বাবা হানিকে স্কুলে দিয়ে আসছে, আর এখন তারা অনেক খুশি। ছোট্ট মেয়েটার সাথে ঘটে যাওয়া অন্যায়ের শেষমেশ বিচার পেল, আর গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।